ওকে, সো আজকে আমরা শিখব হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি আসলে কি, ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সো মেনলি কেন মানুষ আসলে এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, কেনই বা গণনার প্রয়োজন হলো, সেটা হচ্ছে প্রথমে আলোচনা করার বিষয়। ফর এক্সাম্পল, যদি ধরে নিই আমরা যে কোনো একটা ব্যক্তির 100টা গরু বা ছাগল এরকম কিছু আছে, তো সে দেখা যাচ্ছে মাঠে নিয়ে গেল খাওয়ানোর জন্যে। তো সে ব্যাগ নিয়ে আসলো, আসার পর দেখতেছে যে তার গরুর সংখ্যা কম মনে হচ্ছে বা বেশি মনে হচ্ছে, কিন্তু সেটা শিওর হবে কিভাবে যে তার গরুর সংখ্যা কম বা বেশি? হ্যাঁ, এইটা বোঝার জন্যই আসলে মূলত সংখ্যা পদ্ধতির আবিষ্কার। ফর এক্সাম্পল, এরকম আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে যে কোনো একটা বা ওই ব্যক্তি এটা করতে পারে যে সে যখন গরুগুলো বের করবে তার খামার থেকে বা বাসা থেকে, তখন সে প্রতিটা গরুর জন্য একটা একটা করে পাথর রেখে দিতে পারে, এবং যখন সে ফেরত নিয়ে আসবে তখন সে চেক করবে যে একটা গরু ভেতরে নিয়ে গেল আর একটা পাথর সে চেক করলো। এভাবে যদি দেখা যাচ্ছে তার গরুর সংখ্যা এবং পাথরের সংখ্যা সমান হয়ে যায়, তাহলে সে বুঝতে পারবে তার গরুর সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, তো এভাবে সে কিন্তু এটা চেক করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি এরকম হয় যে অনেক বেশি চলে আসছে কোনো কিছু, অনেক কোয়ান্টিটি অনেক বেশি চলে আসছে, দেখা যাচ্ছে যে 1000টা হয়ে গেছে কোনো কিছু। হ্যাঁ, তো তখন সে তো আর এটা দেখা যাচ্ছে যে ওই 1000টা পাথর দিয়ে রাখা তো আর সহজ বিষয় হবে না। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে কোনো সিম্বল ব্যবহার করা শুরু করলো, দেখা যাচ্ছে একটা গোল সাইন বা একটা ত্রিভুজ সাইন বা একটা বর্গক্ষেত্র এরকমটা ব্যবহার করলো। ব্যবহার করে সে বোঝাচ্ছে যে এটা মানে হচ্ছে 1000, এটা মানে 500। তো এইভাবে মানুষ আসলে চেষ্টা করছে যে মানে লিখে রাখার মাধ্যমে সংখ্যাগুলো ক্যালকুলেট করার চেষ্টা করছে। সো এইভাবে আস্তে আস্তে সংখ্যা পদ্ধতির উৎপত্তিগুলো তো মূলত হয়েছে। তো দেখা যাচ্ছে যে সংখ্যা পদ্ধতি উৎপত্তির পর দেখা গেছে যে সংখ্যা পদ্ধতি হয়ে গেছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল কি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, সেটা একটু আমাদের প্রথমে জানা দরকার। যেমন আমি যদি বলি যে একটা সংখ্যা লিখলাম, যে সাপোজ দেখা যাচ্ছে যে 53 একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে। তো এটা কেন 53 বা 53 বলছি? কারণ এটার এককের ঘরে 3 আছে, তাই আমরা 3 ইন্টু 1 লিখি, যেটা মান আসে হচ্ছে 3। আর 5কে লিখি হচ্ছে 5 ইন্টু 10, যেটা মান আসে হচ্ছে 50, যোগ করলে আসে হচ্ছে 53। ঠিক আছে, এইভাবে আমরা বলি। আবার যদি আমি 35 লিখতাম, যে ডিজিটগুলোরে কী করছি, জাস্ট অল্টার করে দিছি, তখন এটা মান আসতে হচ্ছে 5 ইন্টু 1, তার মানে এটা আসতে হচ্ছে 5। আর এটা আসতে 3 ইন্টু 10, মানে আসতে হচ্ছে 30, যোগ করলে আসতে হচ্ছে 35। তো দেখা যাচ্ছে যে একই জায়গাতে দুইটা ডিজিট, একটা 5 3 আর 3 5 লিখলাম, তো পজিশন চেঞ্জ হওয়ার কারণে তাদের মানেরও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে 53 এবং 35 হয়ে গেছে। তো যেহেতু এই ধরনের পদ্ধতিতে প্রতিটা ডিজিটের ভ্যালু তার পজিশনের উপর নির্ভর করে, যেমন এখানে 3 প্রথমে থাকলে তার মান 3ই থাকে, বাট 5 যখন দ্বিতীয় ঘরে চলে আসলো তখন তার মান হয়ে গেল 50। এই যে পজিশনের উপর নির্ভর করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যাই, যেমন যদি বলি যে 3টা এক্স লিখলাম, ঠিক আছে, তো এটা মানে হচ্ছে যে, কিন্তু এটা মানে 30 প্রকাশ করা হয়। হ্যাঁ, বা রোমান সংখ্যায় একটা এক্স মানে 10, আর একটা এক্স মানে আরেকটা 10, আর একটা এক্স মানে আরেকটা 10, তো এটা 30 প্রকাশ করতেছে। সো এক্স তুমি এখানে রাখো বা এখানে রাখো, কোনো সমস্যা কিন্তু নাই, এটা কিন্তু 30ই প্রকাশ করবে। তার মানে এখানে তার পজিশনের উপর কিন্তু ভ্যালুটা নির্ভর করছে না। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে 9 9 9 রাখলাম, এর মান কিন্তু 27 হবে না। যে এটা 9 মানে 9, এটা 9 মানে 9 2 18, 9 মানে 27, এটা কিন্তু এটা হবে 999 হয়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু পজিশনের উপর ভ্যালু সিলেক্ট করতেছে না। এই জন্য এই ধরনের পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির এক্সাম্পল হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি বলতে পারি আমরা। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি যখন এক্সাম্পল দেখতে যাব, তখন আমরা এটাকে কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। মূলত ক্লাসিফাই করা হয় যে কতগুলা ডিজিট ব্যবহার করতেছি বা কতগুলো অঙ্ক ব্যবহার করতেছি, তার উপরে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি ক্লাসিফাই করতে পারি। তো আমরা যদি 0 1 1 2 এভাবে যদি 9 পর্যন্ত মোট 10টা ডিজিট ব্যবহার করি, ঠিক আছে, মোট 10টা ডিজিট ব্যবহার করে থাকি, তখন এই ধরনের পদ্ধতিকে বলা হবে হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আবার যদি আমরা 0 থেকে শুধুমাত্র 7 পর্যন্ত মোট 8টা ডিজিট ব্যবহার করে থাকি, তখন তাকে বলা হবে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। যদি আমরা 0 আর 1 জাস্ট এই দুইটারে ব্যবহার করে থাকি, তখন তাকে বলবো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আর যদি আমরা 0 1 2 এভাবে আপ টু 9, তারপর 10-এর জায়গায় আমরা যদি এ লিখি, 11-এর জায়গায় যদি বি লিখি, এভাবে যদি আমরা 15-র জায়গাতে এফ লিখি, মোট 16টা ডিজিট ব্যবহার করে থাকি, তখন তাকে বলা হবে হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি।
ঠিক আছে। তার মানে আমরা এখানে মূলত আলোচনা করব 4 ধরনের পদ্ধতিতে, একটা হচ্ছে ডেসিমাল, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল। ঠিক আছে। এটা ছাড়া মানুষ আরও সংখ্যা পদ্ধতি ডিজাইন করতে পারে, কেউ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ডিজাইন করতে পারে। সেখানে কী কী থাকবে? 0, 1, 2, 3 and 4, মাত্র 5টা ডিজিট থাকবে। এরকমভাবে আমরা ডিজিটের উপর ভিত্তি করে আমরা কিন্তু সংখ্যা পদ্ধতির নাম দিতে পারি। ঠিক আছে। তো এখন আমরা একটু দেখব যে এই ডিজিট কম বা বেশি হলে আসলে কি ঘটনা ঘটে। হ্যাঁ, ডিজিট কম বা বেশি হলে সংখ্যাগুলোর চেঞ্জ কিভাবে আসে। ওকে, ফর এক্সাম্পল যদি আমি বলি যে আমাদের এখানে 100 জন দেখা যাচ্ছে ব্যক্তি দাঁড়ায় আছে এই জায়গাতে, যদি বলি এরকমভাবে 1 নম্বর ব্যক্তি, তারপর দেখা যাচ্ছে এরকমভাবে 2 নম্বর ব্যক্তি এরকম দাঁড়ায় আছে, এভাবে আপ টু 100 জন ব্যক্তি এখানে মনে করো দাঁড়ায় আছে এক সিরিয়ালে। তো তুমি যখন গণনা করা শুরু করবা তখন তুমি এটাকে নাম দিবা হচ্ছে 1 নাম্বার, এটাকে দিবা হচ্ছে 2 নাম্বার, এভাবে আপ টু 3, 4, 5 এভাবে আসবে হচ্ছে 9 নাম্বার ব্যক্তি। তো 10 নম্বর ব্যক্তিকে আমি কী নাম দিব? লিখবো হচ্ছে 10। কেন? আমাদের আর ডিজিট নাই, অর্থাৎ 0 মানে কোনো ব্যক্তি তো সেখানে ছিল না। তো 0 থেকে শুরু করে দেখা যাচ্ছে আমাদের 9টা মানে 10টা ডিজিট ক্লোজ হয়ে গেছে। এবার যখন আমি এই 9 নম্বর পরে 10 নম্বর ব্যক্তিতে আসবো, মানে দশম ব্যক্তি যখন আমি লিখতে যাবো তখন তারপর আমাদের 10 লিখতে হবে। এভাবে 11তম ব্যক্তিকে এভাবে লিখবো, 12তম ব্যক্তিকে এভাবে লিখবো, 1, 2 লিখবো। অর্থাৎ আমি আবার এই ঘরটাতে, প্রথম ঘরটাতে রিপিটেশন শুরু করব। ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে যখন আমাদের 19তম ব্যক্তি আসবে 19 লিখবো, 20তম ব্যক্তিকে কী করবো আমরা? এটা লিখবো হচ্ছে 20। অর্থাৎ আমাদের আর এই পজিশনটাতে, অর্থাৎ এককের ঘরে আর রিপিটেশন করার কোনো সুযোগ নাই। ঠিক আছে। 0 থেকে 9 পর্যন্ত রিপিটেশন শেষ। এবার যখন আমি তাহলে এবার দশকের ঘরে রিপিট শুরু করতে হবে, তখন এখানে 2 লিখে দিলাম, তাহলে 20 নম্বর ব্যক্তি হয়ে গেল। এভাবে কি হবে? 25 নম্বর ব্যক্তি এক সময় আসবে, এভাবে এক সময় কি 29 নম্বর ব্যক্তি আসবে, তারপর 30 নম্বর ব্যক্তি যখন আসবে তখন দেখো আমাদের এইটার রিপিটেশন শেষ। এবার আমাদের এখানে বানাতে হবে 2 এর পরে 3 বানাতে হবে, এটা 30 নম্বর ব্যক্তি হবে। এইভাবে বাড়তে 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 এক সময় 99তম ব্যক্তি চলে আসবে। 99তম ব্যক্তি আসার পর কী করবো আমরা? তাকে আমরা আর তো রিপিটেশন সম্ভব না, কারণ এই ঘরে সব রিপিট ক্লোজ হয়ে গেছে। এই ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত সব রিপিট শেষ, আর কোনো রিপিটেশন করার সুযোগ নেই। তখন আমরা সামনে একটা 1 বানাই দিয়ে এই দুইটারে 0 বানাই দিচ্ছি। এটা হচ্ছে 100তম ব্যক্তিকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। 101তমরে কীভাবে করব? তখন 1, 0, এই প্রথম ঘরটাকে জাস্ট 1 বানাই দিচ্ছি। 102তম কীভাবে হবে? এভাবে 2 বানাবো। এভাবে 109তম ব্যক্তি 109 লিখবো। 110তম ব্যক্তিকে কী লিখবো আমরা? তো 9, এটা তো রিপিটেশন শেষ, এটা রিপিট করতে হবে, অর্থাৎ 1, 1, 0, এটা 110তম ব্যক্তি হবে। এভাবে বাড়তে বাড়তে যখন আমাদের 999তম ব্যক্তি চলে আসবে, তো তখন আমরা আর তো রিপিট করতে পারতেছি না, কারণ আমাদের সব রিপিট শেষ। এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর সবার রিপিট শেষ। তখন আমাদের কী করতে হবে? সহস্রের ঘরে একটা 1 বানায় দিয়ে বাকি সবগুলোর 0 বানাতে হবে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মিনিমাম ডিজিট 0 অ্যান্ড ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 9। তো যখন আমাদের সবগুলোই 9 হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা সামনে একটা 1 বানাই দিয়ে আবার তার নিচের সবগুলোর 0 বানাই দিচ্ছি। মূলত এইভাবে কিন্তু আমাদের ডেসিমাল সিস্টেমটা চলতে থাকে। ঠিক আছে। কারণ এখানে আমাদের ডিজিট হচ্ছে 0 থেকে 9, মোট 10টা ডিজিট। প্রবলেম অ্যারাইজ করে যদি আমাদের অক্টালে আমরা চলে যাই। ঠিক আছে। অক্টালে আমাদের ডিজিট হচ্ছে কয়টা? 8টা, অর্থাৎ 0, 1, 2 এভাবে আপ টু 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মানে মোট 8টা ডিজিট। প্রবলেম তো হবে না। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নম্বর পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হবে না। যখন 8 নম্বর ব্যক্তিকে আমরা সিলেক্ট করতে আসবো, ফর এক্সাম্পল 8 নম্বর ব্যক্তি, তখন তাকে আমরা কী লিখবো? 0 নম্বর মানে 1 নম্বর একটু 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নম্বর ব্যক্তি সিলেকশন শেষ। 8 নম্বর ব্যক্তিকে যখন সিলেক্ট করব তখন আমাদের উপায় নাই, আমাদের রিপিটেশনে চলে যেতে হবে। অর্থাৎ যেমন দেখা যাচ্ছে যে ডেসিমালে যেমন 9 ছিল ম্যাক্সিমাম নাম্বার, তারপরে কি রিপিট শুরু করতে হয়েছে। অক্টালে আমাদের 7 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, তার ম্যাক্সিমাম ডিজিট বলতে পারি, তারপরে আমাদের রিপিটেশন শুরু করতে হয়েছে। ঠিক একইভাবে তাহলে এটা হচ্ছে 8 নম্বর ব্যক্তি, এটা হচ্ছে 9 নম্বর ব্যক্তি হবে, এটা হচ্ছে 10 নম্বর ব্যক্তি হবে, এটা হচ্ছে 11 নম্বর ব্যক্তি হবে, এটা হচ্ছে 11 নম্বর ব্যক্তি হবে, এটা হচ্ছে 12 নম্বর ব্যক্তি হবে, এটা হচ্ছে 13 নম্বর ব্যক্তি হবে, এটা হচ্ছে 14 নম্বর ব্যক্তি হবে, এটা হচ্ছে 15 নম্বর ব্যক্তি হবে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 15 নম্বর ব্যক্তি হবে। এখন 16 নম্বর ব্যক্তিকে আমরা কী করব? আমাদের অলরেডি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 7টা রিপিটেশন শেষ। এখন কি আমি আর এখানে রিপিট করতে পারবো না। তাই আমাদের 16 নম্বর ব্যক্তির জন্য এখানে 20 লিখতে হবে। ঠিক আছে। তো এইভাবে চলতেছে। তার মানে দেখা যাচ্ছে যে অক্টালে 20 মানে সেটা কিন্তু আসলে 16তম ব্যক্তিকে নির্দেশ করতেছে, অন্য কিছুকে না। 17তম ব্যক্তিকে কীভাবে নির্দেশ করবে? 21। তার মানে দেখা যাচ্ছে 21 এটা ডেসিমালে 21 প্রকাশ করলেও
অক্টালে গিয়ে সে কিন্তু প্রকাশ করে হচ্ছে 17 বা 17তম পজিশন প্রকাশ করে। ঠিক আছে, তো এইভাবে আসলে অক্টাল নাম্বারগুলো চলে। অক্টাল নাম্বারে যেহেতু ডিজিট 8টা আর ডেসিমালের ডিজিট 10টা, দুটো ডিজিট কম, এই জন্য অক্টালের রিপিটেশনটা ডেসিমালের চেয়ে একটু তাড়াতাড়ি ঘটে। ঠিক আছে, আচ্ছা। সো এবার প্রবলেম অ্যারাইজ করবে আরও বেশি যখন আমাদের ডিজিট হবে মাত্র দুইটা, 0 এবং 1। অর্থাৎ আমি যদি দুইটা ডিজিট দিয়ে কোনো সংখ্যা পদ্ধতি ডিজাইন করতে চাই, তখন আসলে কী প্রবলেম অ্যারাইজ করবে? প্রবলেম অ্যারাইজ করবে, তুমি ভাই 1 নাম্বার ব্যক্তিরে তুমি দেখা যাচ্ছে যে মনে করো যে 0 নম্বর ব্যক্তি মানে কেউ সেখানে নাই, 1 নম্বর ব্যক্তিকে তুমি মনে করো 1 দিয়ে প্রকাশ করলা, তুমি 2 নম্বর ব্যক্তিরে কী করবা? 2 নম্বর ব্যক্তিরে প্রকাশ করার কোনো সুযোগ আছে? কারণ আমাদের 0 1 শেষ, যেমন এখান থেকে 1 নম্বর ব্যক্তিরে 1 দিছি, 2 নম্বর ব্যক্তিরে 2 দিছি, 3 নম্বর ব্যক্তিকে 3 দিছি, 4কে 4, এভাবে 9 নম্বর ব্যক্তিকে 9 দিয়ে ফেলছি। আর ম্যাক্সিমাম ডিজিট 9, 9-এর পরে রিপিটেশন হয়েছে, আমাদের এখানে ম্যাক্সিমাম ডিজিট ওয়ার্ড, তাহলে 1-এর পরে কী হবে? রিপিটেশন শুরু হবে, তাহলে আমাদের 1 0। ঠিক আছে, অর্থাৎ সামনে একটা 1 বানিয়ে দিয়ে তার নিচেগুলো 0 বানাতে হবে। যেমন যদি আমাদের যখন 9 ছিল, তো 9-এর পরে 0 দিয়েছিলাম, সামনে একটা 1 বানিয়ে দিয়েছিলাম 10 বানানোর জন্য। ঠিক একইভাবে এখানে আমাদের 1 আছে, 1ই তো ম্যাক্সিমাম ডিজিট বাইনারি, তাহলে 1-এর পরে 0 দিয়ে সামনে একটা 1 বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রকাশ করবে হচ্ছে 2 নম্বর ব্যক্তি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ব্যক্তি। যদি আমরা 3 নম্বর ব্যক্তিতে চলে যাই, তখন কি করতে হবে? যেমন আমাদের 1 0 মানে 10 প্রকাশ করেছিল, 11 কী করছিলাম? এই শূন্যকে 1 বাড়াই দিয়েছিলাম, 11 হয়ে গেছিলো। ঠিক 3 নম্বর ব্যক্তির জন্য কী করব? আমাদের এটাকে রিপিটেশন করা মানে এক্সচেঞ্জ করার সুযোগ আছে, তাই 1 এবং এটাকে একটা 1 বানাই দিলাম, এটা হয়ে গেল 3 নম্বর ব্যক্তি। 4 নম্বর ব্যক্তির কাছে যখন যাব, তখন তাকে কীভাবে প্রকাশ করব? 4 নম্বর ব্যক্তিকে প্রকাশ করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এখানে আর কোনো রিপিটেশনের সুযোগ নাই। যেমন যখন আমাদের 99 চলে আসছিল, ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম ডিজিট দুটো যখন চলে আসছিল, তখন আমাদের রিপিটেশনের সুযোগ ছিল না, তখন সামনে একটা 1 বানায় ওই দুটোর 0 বানাতে হয়েছিল। তাই এখানে আমাদের কী করতে হবে? সামনে একটা 1 বানায় দিয়ে ওই দুটোর 0 বানাতে হবে। এটা এটা হচ্ছে 4 নম্বর ব্যক্তি প্রকাশের জন্য আমাদের সংখ্যা, অর্থাৎ 1 0 0, এটা 4th ব্যক্তিকে প্রকাশ করবে। 5 নম্বর ব্যক্তিকে কেমনি প্রকাশ করব? এই যে 1 0, এখানে একটা 1 বানাই দিব, অর্থাৎ 0কে 0-এর পরে 1, এটা 5 নম্বর ব্যক্তি প্রকাশ করব। 6 নম্বর ব্যক্তিকে আমরা কেমনি প্রকাশ করব? 6 নম্বর ব্যক্তি প্রকাশ করার জন্য কী করতে হবে? ফর এক্সাম্পল, যদি এরকম আসতো আমাদের 109 মানে 109 নম্বর ব্যক্তি, 110 নম্বরকে আমরা প্রকাশ করতাম, এই 1 ঠিকই থাকতো, 9 হয়ে যেত 0, আর এই 0 1 বাড়ায় দিয়ে 1 করে দিতাম না, মানে 1 বৃদ্ধি পাইতো। ঠিক আছে, ঠিক একইভাবে যেহেতু এটা আমাদের 5 নম্বর ব্যক্তি, 6 নম্বর ব্যক্তিকে পাওয়ার জন্যে বা 6 নম্বর ব্যক্তিকে প্রকাশ করার জন্য আমাদেরকে 1কে 0 বানায় দিয়ে সামনে একটা 1 করতে হবে, আর 1 এখানে থাকবে, এটা হচ্ছে 6 নম্বর ব্যক্তি হয়ে যাবে। 7 নম্বর ব্যক্তি কী প্রকাশ করব? তো যদি আমাদের কখনো এরকম আসতো যে এরকম যে 100, যদি এরকম বলি 190, ঠিক আছে, তো 190তম কোনো সিরিয়াল পাইছি আমরা, তো 191তম ব্যক্তিকে কী প্রকাশ করি আমরা? 191 লিখি না, এরকম টাইপ লিখি। ঠিক আছে, তার মানে এখানে 0 আছে, এটা কী করতে হবে? 1 বাড়াতে হবে, তাহলে 1 1, এটা 1 হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর ব্যক্তি প্রকাশ করবে। প্রবলেম হচ্ছে যে যখন 3টে 9 চলে আসে, অর্থাৎ বাইনারি ডেসিমাল সংখ্যার ম্যাক্সিমাম যে ডিজিট যেগুলো ছিল 9, সেটার যখন 3টা হয়ে যায়, তখন তারপরে তো আর কোনো সংখ্যা লেখা যায় না। 999 পর আর তো 3 ডিজিটে রিপিটেশন করা যায় না, তখন কী করতে হয়? 1-এর পরে এরকম 3টে শূন্য বানাতে হয়। তো 7-এর পরে যদি 8 লিখতে চাই, তাহলে এই 3 জনের 0 বানিয়ে দিতে হবে, দিয়ে এটারে 1 বানিয়ে দিতে হবে। এটা আসলে 8 প্রকাশ করবে বাইনারিতে। ঠিক আছে, তো এইভাবে বাইনারি রিপিটেশনটা চলতে থাকে, যেহেতু মাত্র 2টা ডিজিট, তাই এখানে রিপিটেশনটা অনেক বেশি হয়। ঠিক আছে, আচ্ছা। এবার যদি আমরা চলে আসি হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, সেখানে আসলে কী ঘটে? হেক্সাডেসিমালে 0-এর জন্য 0, 1 জন্য 1 নম্বর ব্যক্তির জন্য 1, 2-এর জন্য 2, এভাবে 9 নম্বর ব্যক্তির জন্য 9 লিখতে পারি। কিন্তু 10 নম্বর ব্যক্তিকে যদি সিলেক্ট করতে চাই, তখন আমরা তাকে এ লিখে দিলেই সেটা হয়ে যায় 10 নম্বর ব্যক্তি। 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই, 15-এর জন্য এফ। 16 নম্বর ব্যক্তির জন্য আমাদের তখন রিপিটেশন শুরু করতে হয়। 16 নম্বর ব্যক্তিকে লিখতে হয় হচ্ছে 1 0, কারণ আমাদের কি আর কোনো অঙ্ক এখানে আমাদের মানে সংখ্যা আমাদের আর মানে কোনো অঙ্ক আর নাই, যেখানে আমাদের 16টা দেখো অঙ্ক ব্যবহার করা হয়ে গেছে। এবার যদি 17তম কাউরে লিখতে চাই, মানে 15টা ব্যবহার মানে 15 জনকে ব্যবহার করছি, এবার যদি 16তম কাউরে লিখতে চাই, তখন আমাদের রিপিটেশন শুরু করতে হবে। তার মানে এটা হচ্ছে 16 প্রকাশ করতেছে। 17 প্রকাশ করবে কীভাবে? এই যে 1 1, এটা প্রকাশ করবে হচ্ছে 17 প্রকাশ করবে, 1 2, এটা প্রকাশ করবে হচ্ছে 18 প্রকাশ করবে, 1 3, এটা প্রকাশ করবে হচ্ছে 19। তো দেখা যাচ্ছে যে আমাদের হেক্সাডেসিমালে এসে যেটা ঘটলো, সেটা হচ্ছে যে আমাদের অঙ্ক সংখ্যাটা বেশি হওয়ার কারণে রিপিটেশন অনেক পরে শুরু হলো। যেমন দেখো এখান থেকে 16তম ব্যক্তির জন্য আমাদের 1 0 লিখতে হচ্ছে, কারণ এখানে অঙ্ক সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, এই হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতির একদম বেসিক, যে কিভাবে আমরা ডিজিটের কম বেশির মাধ্যমে একটা সংখ্যা পদ্ধতিতে
এক লেখার মানে একটা নির্দিষ্ট লেখার মাধ্যমে সেটা অন্য অন্য ভ্যালু প্রকাশ করে। যেমন কেউ যদি লেখে যে 101111, এটা যদি কেউ লিখে যদি এটা কেউ 10 লেখে, তাহলে এটার একটা মান বের হবে, যেটা মান হবে হচ্ছে 1011। আর কেউ যদি 1011 লিখে যদি 2 লেখে, তাহলে এটা মান আসবে হচ্ছে 1 2 4 8 8 8 2 10 রেখে এটা মান আসবে শুধুমাত্র 11, এটা মান আসবে হচ্ছে 1011। ঠিক আছে, 8 9 10 11। আর কেউ যদি 1011 লেখে, যদি 8 লেখে, তখন তার একটা স্পেশাল মান আসবে। আর যদি 1011 লিখে কেউ যদি এখানে 16 লিখে দেয় ভাই, তারও আরেকটা মান বের হয়ে চলে আসবে। তারপরে দেখা হচ্ছে একই সংখ্যা যদি আমরা সামনে শুধুমাত্র বেসগুলো চেঞ্জ করে দিই, তখন তার মান কিন্তু ডিফারেন্ট মান চলে আসতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আসলে আমাদের সংখ্যা পদ্ধতির মূল ব্যাপার স্যাপার। তো সামনের দিনে আমরা শিখব কীভাবে আমরা এক ধরনের সংখ্যা পদ্ধতি থেকে আরেকটাতে কনভার্ট করতে পারি। নিশ্চয়ই এভাবে বারবার গুণে গুণে লেখা খুব টাফ, এটা লেখা সম্ভবও না, টোটালি ইম্পসিবল। অর্থাৎ একটা সংখ্যা দিলাম, যেমন 1056, মানে 156 লিখলাম বা 1560 লিখলাম, লিখে বললাম এটা তো ডেসিমালে 1560। যদি বলি এটার অক্টালে নিয়ে যাও, তাহলে কত হবে? যদি বলি এটা হেক্সাডেসিমালে নিয়ে যাও, তাহলে কত হবে? যদি বলি এটাকে বাইনারিতে নিয়ে যাও, তাহলে কত হবে? এই যদি রূপান্তর করতে বলি, তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে হবে, যেটা আমরা সামনের ক্লাসে শিখব। আশা করি সংখ্যা পদ্ধতি বুঝতে পারছো। থ্যাংক ইউ।